মনির ৬০ বয়সী শ্বশুর এই বয়সে এসে নতুন করে প্রেমে পড়ে আর তার প্রেমিকাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে। মনির তো এমনিতেই সারাক্ষণ শ্বশুরের সাথে ঝগড়া বেঁধে থাকতো, দুজনের মধ্যে কোনো বনিবনা ছিল না। তার উপর যদি সে তার শ্বশুরের এই কর্মকাণ্ড জানতে পারে তখন না জানি কি হবে। শ্বশুর আর বৌমার মধ্যে কি তুলকালাম ঘটতে চলেছে সেটাই চলুন দেখে আসা যাক আজকের গল্প কীর্তনের পর কীর্তনে। শুরুতেই অরূপকে দেখা যায়। অরূপের মাথায় একটা জিনিস নিয়ে টেনশন ছিল, আর যার জন্য সে ঠিকমতো খেলতেও পারছিল না। সময় মতো সে সোসাইটির কমপ্লেক্স রুমে চলে যায়। আসলে অরূপরা একটা সোসাইটিতে থাকে, আর প্রতি বছর সোসাইটিতে একবার করে সভাপতি নির্বাচন হয়। অর্থাৎ যে সভাপতি হবে সে হবে পুরো কমপ্লেক্সের প্রেসিডেন্ট। আর অরূপের চিন্তার বিষয় কি জানেন? আসুন সেটাই জেনে আসি। তো অরূপ সমাবেশে যেতেই তার ওয়াইফ মণিমালা দৌড়ে আসে আর অরূপকে বলে তার আসতে তো দেরি হলো কেন। অরূপ যে কি উত্তর দিবে কিছুই বুঝতে পারে না, তাই সে তোতলাতে থাকে, যেটা দেখে মনি রেগে যায় আর বলে সে সারা জীবন এভাবে তোতলাতেই থাকবে নাকি? বউ ক্যান্ডিডেট হলে হাজবেন্ডের দাঁড়িয়ে থাকা ছাড়া আরো অনেক কাজ থাকে। অরূপ তখন জিজ্ঞেস করে কি কাজ? তখন মনি আস্তে করে বলে ছাপা ভোট, অর্থাৎ চুরি করে ভোট আদায় করা। মনি অরূপকে তাকে জেতানোর জন্য ছাপা ভোট দিতে বলে। এটা নিয়ে অরূপ মনিকে কিছু বলতে যাবে তার আগেই সমাবেশ শুরু হয়ে যায়। আর তখনই সোসাইটির সেক্রেটারি কমলেশ বাবু মাইকের সামনে এসে দাঁড়ায় আর সবার অ্যাটেনশন নেয়। সেখানে সভাপতি নির্বাচন করার জন্য সোসাইটির সবাই ছিল। তো কমলেশ এবার দুই দলের দুই প্রার্থীকে স্টেজে ডাকে। আর তখনই আমরা জানতে পারি মণিমালা অর্থাৎ অরূপের স্ত্রী আর মনির নিজের আপন শ্বশুর অবিনাশ, এই দুই শ্বশুর বৌমা একই সোসাইটির সভাপতি হওয়ার জন্য দাঁড়িয়েছে, তবে বিপরীত প্রার্থী হিসেবে। অর্থাৎ সোসাইটির লোক যাকে সবচেয়ে বেশি ভোট দিবে সেই হবে সভাপতি। তাহলে ভাবুন বেচারা অরূপ চিন্তা করবে না কেন? আমার তো নিজেরই চিন্তা হচ্ছে। যাই হোক, মণিমালাকে স্টেজে ডাকা হলে সে সবার সামনে গিয়ে সুন্দরভাবে কথা বলে আর নিজের জন্য সবার কাছে ভোট চায়। এরপর কমলেশ অবিনাশকে ডাকে স্টেজে আসার জন্য। অবিনাশ প্রথমে এসেই মনিকে খোঁচা মেরে কথা শুরু করে। তার কথা শুনে তো সবাই হেসে ফেলে। এসব দেখে তো মনি গরম চোখে অরূপের দিকে তাকায়, অর্থাৎ তার বাবার ঝাল মনি অরূপের উপর উঠাচ্ছে। এদিকে বেচারা অরূপ তো বউয়ের চোখের দিকে তাকিয়েই ভয় পেয়ে যায়, তাই তাড়াতাড়ি করে কোনো মতে সেখান থেকে কেটে পড়ে। এরপরই ভোট দেওয়া শুরু হয়। সোসাইটির সবাই এক এক করে ভোট দিয়ে যাচ্ছে। কেউ মণিমালাকে ভোট দিচ্ছে তো কেউ অবিনাশকে। আর কেই ভোট জিতবে সেটা এখনো অনিশ্চিত। তবে যেই জিতুক না কেন বেচারা অরূপের অবস্থা খারাপই হবে, কারণ কুমির আর বাঘ অর্থাৎ বাবা আর বউ তারা দুজনে একই ফ্ল্যাটে থাকে। তার মানে বুঝতেই পারছেন যুদ্ধ এবার ফাটাফাটি হবে। এদিকে ভেতরে সবাই ভোট দিচ্ছিল আর বাহিরে মনি অবিনাশ দুজনেই অপেক্ষা করছিল। তখনই একজন লোক অবিনাশের কাছে আসে আর বলে সোসাইটির মানুষ যেভাবে মণিমালার নাম মুখে নিয়ে চর্চা করছে কি আর বলবো, কিন্তু ভোটটা তো এবার অবিনাশ বাবুই জিতবে। লোকটার কথা শুনে অবিনাশ খুশি হওয়ার বদলে উল্টো লোকটাকে অপমান করে দেয় যে তার যদি ভবিষ্যৎ দেখার ক্ষমতাই থাকে তাহলে তো সে একটা টিয়া পাখি নিয়ে রাস্তায় বসে যেতে পারে, অনেক টাকাও ইনকাম হবে। বেচারা প্রশংসা করতে এসে উল্টো অপমানিত হয়ে আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। আর এই সব কিছু দেখে শুনে মনিও মুচকি মুচকি হাসে। এর কিছুক্ষণ পরে আর একজন মহিলা মনির কাছে আসে আর বলে আপনি আপনার শ্বশুরের বিরুদ্ধে লড়ছেন, আপনার তো ভালোই ক্ষমতা, কিন্তু যদি আপনি হেরে যান তখন? মহিলাটার কথায় মনি করুণ দৃষ্টি নিয়ে বলে আমি যদি একবার হেরে যাই তাহলে ওই প্রেসিডেন্টকে নাস্তানাবুদ করে ছাড়বো। এদিকে ভোট দেওয়া শেষ হয়ে যায় আর একটা সময় ভোটের রেজাল্টও বের হয়ে আসে। এখন শুধু সবাইকে রেজাল্ট জানানোর পালা। সবাই তো ভীষণ আগ্রহ নিয়ে বসেছিল রেজাল্ট জানার জন্য। অরুণের তো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, এদিকে না জানি কি হতে চলেছে। তো এর কিছুক্ষণ পরই কমলেশ সবাইকে ঘোষণা করে জানিয়ে দেয় যে মাত্র একটা ভোট বেশি পেয়ে এই সোসাইটির সভাপতি হয়েছে অবিনাশ চ্যাটার্জি। অর্থাৎ দুই শ্বশুর আর বৌমার মধ্যে এখন বুড়ো শ্বশুরই জিতে গেছে আর সভাপতি হয়েছে। এটা শুনে তো অবিনাশ ভীষণ খুশি হয়ে যায়। এদিকে মনির তো ভেতর থেকে আগুন বের হচ্ছিল। অবিনাশ তখন মনিকে আরো রাগানোর জন্য তার সামনে দিয়ে হাসতে থাকে, যেটা দেখে মনি ভেঙচি কেটে সেখান থেকে চলে যায়। এরপরে সবাই বাড়িতে চলে আসে। তো তখন দেখা যায় অবিনাশ তো তার গামছাই খুঁজে পাচ্ছিল না, তাই সে ফ্ল্যাটের মধ্যেই চিৎকার চেঁচামেচি করছিল আর বলছিল এই বাড়িতে কোনো জিনিস ঠিক মতো পাওয়াই যায় না, কি একটা অবস্থা। তখন মনি এসে অবিনাশের হাতে গামছা দিয়ে বলে এইবার তো সে তার চোখের ছানি কাটাতে পারে। গামছা তো তার চোখের সামনেই ছিল, তাও সে না দেখে ঘ্যান ঘ্যান করছে।
অবিনাশ তো এই কথা শুনেও দমে যায় না। সে তো মনির সাথে তালের উপর তাল মিলিয়ে কথার উপর কথা বলতে থাকে। বোঝাই যায় দুইজনের মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকে। এরপর অরূপকে বের হতে দেখে মনি জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। তখন অরূপ অবাক হয়ে বলে সে অফিসে যাচ্ছে, তার তো অফিস থাকে, এটাও তাদের মাথায় থাকে না। অরূপের কথা এবার কেউই পাত্তা দেয় না। অরূপ তখন হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে অবিনাশ মনিকে বলে তার ছেলে কাজের জন্য ঠিকমতো খাওয়া দাওয়াও করতে পারে না, আর তারও তো অনেক কাজ, সদ্য সে প্রেসিডেন্ট হয়েছে, অনেক অনেক দায়িত্ব তার উপর। শ্বশুরের এই কথা শুনে মনি তাকে ভেঙচি কেটে বলে সোসাইটির প্রেসিডেন্ট হয়ে এমন ভাব করছে যেন সে পুরো দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে। অবিনাশ এবার হেসে বলে সে তো তাও হয়েছে, মনি তো আর জিততেও পারলো না। এইবার তো মনি শ্বশুরের উপর খুবই রেগে যায় আর বলে সে কিভাবে দুর্নীতি করে ছাপা ভোট মেরে প্রেসিডেন্ট হয়েছে সেটা মনির খুব ভালো জানা আছে। এরপর আর কি, অবিনাশও তো আর থেমে থাকার পাত্র না। সেও মনিকে পাল্টা জবাব দিয়ে দেয় যে অবিনাশ যদি ছাপা ভোট দিয়ে জিতে থাকে তাহলে মনি সেটা প্রমাণ কেন করছে না। এই কথা শুনে মনি হেসে বলতে থাকে সে লোক লাগিয়ে দিয়েছে, আজ বিকালেই অবিনাশের দুর্নীতি সবার সামনে আসবে, মনি আন্দোলন করবে আর কি। কিন্তু অবিনাশ কি আর মনির কথায় ভয় পাবে নাকি? সে তো উল্টো হেসেই উড়িয়ে দিতে থাকে সব। এভাবেই তাদের তর্কাতর্কি বাড়তে থাকে। তবে যাক, আমরা ওদিকে কান্না দেই। এরপরে দেখা যায় সোসাইটির সবাইকে নিয়ে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। অবিনাশ সভাপতি হওয়ার সুবাদে সেখানে অবিনাশকে বিশেষ অতিথি হিসেবে রাখা হয়েছে। তাই সে সবাইকে হাতে হাতে বুঝিয়ে দিচ্ছিল সব কাজ, যে কিভাবে কি করতে হবে না হবে। অন্যদিকে তার পেছনে ইয়াং জেনারেশনের ছেলে মেয়েগুলো ছিল, অর্থাৎ মনি অরূপরা সবাই মিলে রং খেলছিল আর তারা ভীষণ মজা করছিল। এটা দেখে অবিনাশ তাদের কাছে এগিয়ে আসে আর বলে আমরাও তো তোমাদের বয়সী ছিলাম, আমরা তো তাদের মতো এইসব করে বসন্ত উৎসব শুরু করিনি। উপসংস্কৃতি এটা, সমাজকে নষ্ট করবে এসব সংস্কৃতিগুলো। অবিনাশের কথা শুনে মনি মুচকি হাসে আর এগিয়ে এসে বলে সমাজ নষ্ট হচ্ছে আর অবিনাশ প্রেসিডেন্ট হয়ে কিছুই করতে পারছে না, তার প্রেসিডেন্ট হয়ে তাহলে লাভটা কি হলো? এটা শুনে অবিনাশ বলে ঠিক আছে, সে অবশ্যই সব ঠিক করবে, প্রেসিডেন্ট কি কি করতে পারে এবার সে সেটা দেখাবে, আর আসল সংস্কৃতি কি সেটা তো তারা একটু পরেই দেখবে। এই বলেই অবিনাশ সেখান থেকে চলে যায় আর মনি তখন আবারও নিজেদের মতো মজা করতে থাকে। সন্ধ্যাবেলায় দেখা যায় আসল অনুষ্ঠান শুরু হয়, যেখানে বাংলা একটা পুরনো গানে বসন্তের নাচ চলছিল। আর এসব দেখে বয়স্ক লোকেরা অর্থাৎ অবিনাশরা অনেক বেশি এনজয় করতে থাকে। তাদের তো বেশ ভালো লাগছিল এসব, কারণ তাদের কাছে এসবই সংস্কৃতি আর এসবই আনন্দ। তো এই সুন্দর নাচ শেষ হলে এবার মল্লিক নামের একজন লোক স্টেজে যায় গান গাইতে। এদিকে মনিরা সবাই পেছনে বসেছিল। মল্লিক গান গাইবে এই কথা শুনে তো সবাই ভীষণ ভয় পেয়ে যায়, কারণ তার গানের গলা একটুও সুন্দর না। এখন তো সবার কানের অবস্থার 12টা বাজবে, এটা তো সবাই শিওর। আর যখনই না মল্লিক গান গাইতে শুরু করে তখনই তো সবার অবস্থা খারাপ হয়ে যায়। গানের তো না আছে কোনো সুর, না আছে কোনো তাল, তাও সে চিৎকার করে করে গান গেয়েই যাচ্ছে। মল্লিক বাবু তো থামারই নাম নিচ্ছে না। এদিকে গান শুনে তো সবার ঘুম চলে আসে। এটা দেখে মনি এবার কিছু একটা করার বুদ্ধি করে। তাই সে উঠে গিয়ে অরূপের কাছে বলে এই গান শুনলে তো মানুষ আর কানে শুনতে পাবে না, তাই সে যাতে কিছু একটা করে। অরূপ বলে আরে সে কি বলবে, বৃদ্ধ মানুষ শখ করে গান গাইছে, গাক না, সমস্যা কোথায়? অরূপের কথা শুনে মনি এবার অরূপের দিকে রাগি রাগি দৃষ্টিতে তাকায় আর বলে তার তো কোনোদিন কিছু বলারই থাকে না, সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনে যায়। বেচারা অরূপ তো বউয়ের কথায় একেবারে চুপ হয়ে যায়। আর এইবার মনি নিজে থেকে একটা প্ল্যান বের করে। কিছুক্ষণ পর সবাই শুনতে পায় পেছন থেকে গানের শব্দ আসছে। সবাই পেছনে তাকিয়ে দেখে মনি ডিজে চালু করে দিয়েছে আর জোরে জোরে গান বাজিয়ে শুনছে আর খুব নাচানাচি করছে। অরূপ তো খুব ভালো করেই জানতো তার বউ কোনো প্ল্যান বের করবে, মানে এমন কিছুই হবে। তাই সে অসহায় হয়ে একটা কোনায় দাঁড়িয়ে থাকে আর চুপচাপ এসব তামাশা দেখতে থাকে, কারণ তার এখানে করার মতো কিচ্ছু ছিল না। কিছু বলতে গেলেই ঝামেলা। এখন তো দুই সাইডে দুই ধরনের গান বাজতে থাকে, একটা গলা ফাটা কণ্ঠের গানের আওয়াজ, অন্যদিকে মডার্ন বৌমার ডিজের আওয়াজ। এবার মনি ডিজের সাউন্ড আরো জোরে বাজিয়ে দেয়, যার জন্য মল্লিকের গানের আওয়াজ আর শোনা যাচ্ছিল না। তখনই কমলেশ এসে অবিনাশকে তার বৌমার কাণ্ড দেখায়। এবার অবিনাশ দাঁড়িয়ে যায় স্টেজে আর সেখানে গিয়ে গান গাওয়ার চেষ্টা করে, অর্থাৎ সে বৌমার সাথে টক্কর দিবে। অবিনাশে স্টেজে উঠে জোরে জোরে কীর্তন করতে থাকে।
সেও তার মাইকের সাউন্ড বাড়িয়ে নেয়। আর ওদিকে মনিরা এটা দেখে তারাও দমে যায় না। ডিজেতে নাচতে নাচতে অবিনাশের থেকে জোরে মডার্ন গান গাওয়া শুরু করে। একদিকে শ্বশুরের কীর্তন, অন্যদিকে বৌমার ডিজে গান। দুইজনের মধ্যে চলতে থাকে হাড্ডাহাড্ডি লড়াই। কার থেকে কে বেশি জোরে গান বাজাতে পারে তার লড়াই। দৃশ্যটা ছিল দারুণ মজার। এরপরই আমরা দেখি মনি এবার সোসাইটির মা বোনদের নিয়ে সভায় বসেছে। এটাকে এক প্রকার আন্দোলনও বলা চলে। আর মনি তার শ্বশুরের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। সে সবাইকে বলছে অবিনাশ নাকি ছাপা ভোট দিয়ে দুর্নীতি করে ভোট জিতেছে, তাই এই দুর্নীতি তাদের সমাজ থেকে নামাতেই হবে। এই বলে বলে মনি স্লোগান দিচ্ছে। আর যতক্ষণ না এই ভোটটার রেজাল্ট সুস্থ স্বাভাবিকভাবে রিভিউ করা হবে ততক্ষণ পর্যন্ত মনি তার আন্দোলন থামাবে না। দেখা যায় সবাই তখন তার এসব কথাতে সায় দেয়। এরকম করে ঘন্টার পর ঘন্টা বসে সবাই মিলে সেখানে আন্দোলন করতে থাকে। তখনই একজন মহিলা আসে আর মনিকে বলে সে কি এখন একটু বাড়িতে যেতে পারে। তার স্বামী বাড়িতে আসবে, তাকে একটু চা করে খাওয়াবে সে। তার স্বামী তার হাতের চা খেতে পছন্দ করে। মহিলাটার কথা মনি তাকে ধমক দিয়ে সেখানেই চুপ করে বসে থাকতে বলে যে পর্যন্ত ভোট আবার রিভিউ না করা হবে তারা কেউ এখান থেকে উঠবে না, তারা তাদের আন্দোলন চালিয়েই যাবে। আর এটার জন্য কমলেশ বাবু সহ অনেকে মিলে অবিনাশের কাছে আসে এই বিষয় নিয়ে কথা বলতে। কমলেশ তো আমতা আমতা করে অবিনাশকে বলে তার বৌমার পাড়ার অন্যান্য মহিলারা সবাই মিলে যেভাবে আন্দোলন করছে তাও তাকে নিয়ে, সেটা দেখে তো মনে হচ্ছে অবিনাশকে এবার তার প্রেসিডেন্টের চেয়ার ছেড়ে দিতে হবে। কমলেশের কথা শুনে অবিনাশ জবাব দেয় আমার বৌমা যদি আমাকে চেয়ার থেকে নামিয়ে দেয় তাতে কমলেশ বাবুর পেট পুড়ছে কেন। এই সময় এরকম একটা কথা কেউ আশা করেনি। যেখানে তার ছেলের বউ তাকে দুর্নীতিবাজ বলে আন্দোলন করছে সেখানে অবিনাশ তার ছেলের বউয়ের জন্য তাদেরকে অপমান করছে। কথাটা ঠিক কারো হজম হয় না। কমলেশ তো জানে সোজাভাবে কথা না বললে অবিনাশও এখন তাদেরকে বাঁকা কথা বলে অপমান করবে। তাই কমলেশ এবার সোজা কথায় আসে আর বলে তার বৌমা সহ সোসাইটির সবাই চাচ্ছে তার ভোটের রেজাল্ট আবারও রিভিউ করে দেখা হোক। অর্থাৎ অবিনাশ যতগুলো ভোট পেয়েছে সেগুলো আবারও চেক করে দেখা হবে কোনোটায় ছাপা ভোট দেওয়া আছে কিনা। এটা শুনে অবিনাশের মুখ এইবার একেবারে চুপসে যায়। সে বলতে থাকে কেন তার ভোট আবার চেক করা হবে কেন। কমলেশ বলে রেজাল্ট দেওয়ার পর মনির টিমের লোকেরা সবাই একে অপরের সাথে ঝামেলা করছে, তাই কেউ তো আর চাইবে না যে সামান্য ইলেকশনের জন্য সোসাইটিতে ঝামেলা হোক, তাই একবার রিভিউ করা হবে। এইবার অবিনাশ হুট করেই কমলেশকে বলে এই ব্যাপারে যদি সে এখন কমলেশের নাকে একটা ঘুষি মারে তাহলে কোনো অসুবিধা নেই তো। এমন কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়। এইবার অবিনাশ হেসে বলতে থাকে কারো কাছে প্রমাণ নেই তার দুর্নীতি করার, আর এভাবেই তারা আন্দোলন করতে বসে পড়েছে। কমলেশরা বুঝতে পারে এখন অবিনাশ তাদের গোষ্ঠী উদ্ধার করা শুরু করবে, কারণ অবিনাশের কথার সাথে আজ পর্যন্ত কেউ পেরে ওঠেনি। তাই সেটা হওয়ার আগেই সবাই সেখান থেকে কেটে পড়ে। আচ্ছা, আপনাদের কাছে একটা কথা বলে রাখি, আমার গলার অবস্থা খুব একটা ভালো না, প্রচন্ড ঠান্ডা লেগেছে, তাই প্লিজ কেউ কিছু মনে করবেন না। শুধুমাত্র আপনাদের জন্যই এই অবস্থাতেও আমি এক্সপ্লেইন করার চেষ্টা করছি, তাই দয়া করে ব্যাপারটা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আবারও গল্পে আসি। অবিনাশ তো চাইছিলই যে সবাই এখান থেকে চলে যাক, তাই সবাই যেতেই সে হেসে ওঠে। এদিকে অনেকক্ষণ আন্দোলন করার পরে আস্তে আস্তে সবার এনার্জি কমতে থাকে, কারোই আর জোরে জোরে স্লোগান দেওয়ার শক্তি অবশিষ্ট থাকে না। তবে মনি থেমে যায়নি। তখন হঠাৎই মনির চোখ যায় বাইরের দিকে, যেখানে মনির ছেলে বিল্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছিল। চিপসটা দেখে মনির ক্ষুধা বেড়ে যায়, তাই সে তাড়াতাড়ি করে বিল্টুকে তার কাছে এনে জিজ্ঞেস করে এই চিপসটা তাকে কে দিয়েছে, বাড়িতে তো ছিল না। বিল্টু বলে চিপসটা তাকে তার দাদু দিয়েছে, আর বলেছে এটা খেতে খেতে বিল্টু যাতে তার মার সামনে গিয়ে ঘোরাঘুরি করে। এ কথা শুনে মনি বুঝতে পারে অবিনাশ মনিকে জ্বালানোর জন্যই বিল্টুকে দিয়ে এই কাজটা করিয়েছে। সেদিন রাতে অরূপ বাসায় এসে বুঝতে পারে বাসার পরিবেশ আজকে অন্যরকম। মনিও অরূপের সাথে মনের আনন্দে কথা বলছে আর ভালো ভালো কথা বলছে। এটা দেখে অরূপ অবাক হয়ে যায় আর বিল্টুকে জিজ্ঞেস করে বাসার পরিবেশ এত ভালো কেন, কি হয়েছে? তখন আমরা জানতে পারি অবিনাশ প্রেসিডেন্টের পদ থেকে রিজাইন নিয়েছে। মনিরা সারাদিন বসে আন্দোলন করেছিল, তাই কিছুদিন পর সোসাইটিতে আবারও ভোট হবে। এই কথা শুনে সে মনির খুশির কারণ ধরতে পারে। সে তখন অসহায় হয়ে তার বাবার দিকে তাকায়, কিন্তু অবিনাশও বেজার ছিল না, অর্থাৎ সে নিজে থেকেই রিজাইন নিয়েছে। এদিকে মনি খুশি মনে অরূপ আর অবিনাশের জন্য চার আলুর চপ করে নিয়ে আসে। মনি তখন হেসে অবিনাশকে চা দিয়ে বলে এই যে তার চিনি ছাড়া চা আর আলু ছাড়া চপ। আজকাল অবিনাশের সুগার বেড়েছে, তাই চিনি ছাড়া চা খাওয়াই তার জন্য ভালো। মনির কথা শুনে অরূপ পাল্টা উত্তর দেয়
যেমন মনির মাথা আছে ঘিলু নেই, তেমন আমার চাতে চা আছে চিনি নেই। এই কথা শুনে মনি অবিনাশকে পাত্তা না দিয়ে অরূপকে খুশি মনে বলতে থাকে। আচ্ছা, অনেকদিন পর সেই কলেজ লাইফের মতো আন্দোলন করেছে। তখন অরূপ অবাক হয়ে বলে, সে তো কলেজ লাইফে কখনো আন্দোলন করেনি। কথা শুনে অবিনাশ হেসে দেয়। মনি এবার থতমত খেয়ে বলে, তখন আন্দোলন করেনি সে, তবে করার কথা ভেবেছিল। কথা শুনে অবিনাশ আরো হাসে। মনি তখন করুণ চোখে তাকিয়ে অবিনাশকে বলে, সে কেন হাসছে? অবিনাশ তখন হাসতে হাসতে মনিকে ব্যঙ্গ করে বলে, সে হাসেনি, হাসার কথা ভেবেছিল। মনি এবার মুখ ভেঙচি দিয়ে চলে যায়। এদিকে এইসবের চিপায় পড়ে অরূপ তো নিজের মাথায় হাত দিয়ে বসে থাকে। আর এর পরের দিন ঘটে যায় আরেকটা কাণ্ড। আর কাণ্ডটা ঘটায় অবিনাশ। বিকালের দিকে সে হাঁটাহাঁটি করার জন্য নিচে নামে। তখন কমলেশ বাবু সহ সোসাইটির আরো কিছু মানুষ আসে অবিনাশের কাছে তাদের ফ্ল্যাটের মাসের ভাড়া দিতে। অবিনাশ রেন্টের ভাড়া শুনে অবাক হয়ে যায় আর বলে, সামান্য একটা ফ্ল্যাটের প্রতি মাসের রেন্ট ভাড়া ৩,০০০ টাকা? তারা যখন তাদের অত বড় বাড়িতে থাকতো তখন তো মাসে ৩০০ টাকাও দিত না। এটা শুনে কমলেশ বলে, ওটা তাদের বাড়ি আর এটা সোসাইটির ফ্ল্যাট, দুইটাই আলাদা। তবে অবিনাশ কিছুতেই এত টাকা ট্যাক্স দিতে চাইছিল না। এটা নিয়ে কমলেশ কিছুটা রেগেই যায় তার উপর। অবিনাশও তখন কমলেশের সাথে তর্ক করতে থাকে। মনি তখন সেখান দিয়ে যাওয়ার সময় ঝগড়া শুনে দৌড়ে সেখানে আসে আর কমলেশকে অবিনাশের উপর চিল্লাতে দেখে খুবই রেগে যায়। কমলেশ অবিনাশকে বলে, তার এইসব কথার কারণেই তার বৌমার সাথে প্রতিদিন তার ঝগড়া হয়। কথা শুনে মনি তো আরো রেগে যায় আর কমলেশকে বলে, তার আর তার শ্বশুরের প্রতিদিন ঝগড়া লাগে তাতে তার কি? যেখানে কমলেশ মনির হয়ে কথা বলল সেখানে মনি তার শ্বশুরের সাপোর্ট নিয়ে এরকম একটা কথা বলতে থাকে। এসব দেখে তো সবাই অবাক হয়ে যায় আর বলে, তারা তো মনিকে প্রেসিডেন্ট বানানোর কল্পনা করছিল আর সে এখন তার শ্বশুরের সাপোর্ট নিচ্ছে। মনি বলে, আমার এই সোসাইটির প্রেসিডেন্ট হওয়ার কোনো ইচ্ছা নেই, হলে দেশের প্রেসিডেন্ট হবো, সোসাইটির না। মনিকে এভাবে পলটি মারতে দেখে সবাই অবাক হয়ে যায় আর বলে, সে তো আন্দোলন করে তার শ্বশুরকে নামালো প্রেসিডেন্টের পদ থেকে। আবার ভোটের সময় তো ঠিকই শ্বশুর বৌমাকে আর বৌমা শ্বশুরকে ভোট দিয়েছে। অর্থাৎ মনি আর অবিনাশ দুজন দুই প্রার্থী হলেও তারা দুজনই দুজনকেই ভোট দিয়েছে। তবে এইবারও মনি কমলেশকে অনেকগুলো কথা শুনিয়ে দেয় আর তাদের পরিবার নিয়ে নাক গলাতে বারণ করে। এরপর অবিনাশও এত টাকা রেন্ট দিবে না বলে জানিয়ে দেয়। এটা শুনে কমলেশ তো খুবই রেগে যায়। সে মনি আর অবিনাশকে পাগল বলতে থাকে। এতে তো অবিনাশ খুবই রেগে যায় আর সেখান থেকে একটা গাছের টব নিয়ে কমলেশের মাথায় বাড়ি দিয়ে তার মাথায় ফাটিয়ে দেয় আর রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। বুঝুন অবস্থা। এই দেখে তো মনি সহ সবাই আশ্চর্য হয়ে যায়। কমলেশের তো মাথা ফেটে রক্ত পড়তে শুরু করে। এইবার মনির খুব হাসি পাচ্ছিল আর এই পুরো কাহিনী সে অরূপকে বলে খুব হাসতে থাকে। যেহেতু অবিনাশ এই সোসাইটির সিকিউরিটির মাথা ফাটিয়েছে তাই মনি জানে এখন তাদেরকে এই ফ্ল্যাট ছেড়ে চলে যেতে হবে। তাই আগে থেকেই সে তাদের জন্য বাড়ি খোঁজা শুরু করে দিয়েছে। আসলে অবিনাশের একটা বড় বাড়ি ছিল, অনেক বছর তারা সবাই মিলে ওই বাড়িতে ছিল। কিন্তু মনি যেহেতু একটু আধুনিক যুগের তাই সে ওই বাড়ি ছেড়ে ফ্ল্যাটে এসে থাকতে চায়। এই সিদ্ধান্তে অবিনাশ কিছুতেই ফ্ল্যাটে আসতে রাজি না হলেও মনি তার সিদ্ধান্তে অটল থাকে আর একটা সময় তার সিদ্ধান্তেই তারা সবাই মিলেই ফ্ল্যাটে এসে ওঠে। আর এখন আবার মনি এই ফ্ল্যাট ছেড়ে বাড়ি কিনে থাকতে যাচ্ছে। যাক, এদিকে আমরা অবিনাশকে দেখি যে পার্কে বসে তার বন্ধু তপনের সাথে আলাপ আলোচনা করছিল। মূলত তারা ফ্ল্যাট থেকে চলে যাওয়ার কথাই বলছিল। অবিনাশও জানে তাদের ফ্ল্যাট ছেড়ে দিতে হবে, তাই সে তপনের সাথে পরামর্শ করছে বাড়ি কেনার। আর তপন অবিনাশকে জানায় বিনাশদের যে বাড়িটা তারা বিক্রি করে দিয়েছিল ওই বাড়িটা এখনো ভাঙা হয়নি। তপন শুনেছে বাড়িতে একজন ভাড়াটিয়া থাকে আর এই সুযোগেই অবিনাশ চাইলে কৌশলে ভাড়াটিয়াকে 2 টাকা দিয়ে বের করে দিতে পারে আর ওই বাড়িতে তারা আবারও থাকতে পারে। তপনের কথা শুনে অবিনাশ খুশি হয়ে যায়। সে যখন তার বাড়ি বিক্রি করে চলে এসেছিল তখন অনেক কষ্টে সে নিজের আবেগ দমিয়ে রেখেছিল। এখন ওই বাড়ি আবারও পাওয়ার আশার আলো পেয়ে অবিনাশ আর দেরি করে না, তখনই তপনকে নিয়ে তাদের পুরনো বাড়িতে যেতে চায় তাদের বাড়িটা ঘুরে দেখার জন্য। আর সেই কথা অনুযায়ী তপন আর অবিনাশ মিলে তার সেই পুরনো বাড়িতে চলে আসে। এতদিন পর নিজের সেই বাড়িটা দেখে অনেক স্বস্তি পাচ্ছিল সে। তারা তো ডাকতে থাকে বাইরে থেকে যে ভেতরে কে আছে। কিছুক্ষণ পরে একজন বয়স্ক মহিলা এসে দরজা খুলে দেয়। মহিলাটাকে দেখেই তো অবিনাশ অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। মহিলাটি তখন জিজ্ঞেস করে তারা কারা। তখন তপন জানায় অবিনাশ এই বাড়ির মালিক ছিল আগে। এ কথা শুনে মহিলাটা তাদের দুজনকেই ভেতরে আসতে বলে। অবিনাশ এবার তার ভাবনা কাটিয়ে ভেতরে যায়। এতদিন পর নিজের পরিচিত বাড়ি দেখে সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকে। তো এরপর মহিলাটি চা বানিয়ে তাদের পরিবেশন করে। অবিনাশ তখন কেমন করে যেন তার দিকে তাকাচ্ছিল। মনে হচ্ছিল মহিলাটি তার বহু পরিচিত একজন মানুষ। আমরা জানতে পারি মহিলাটির নাম বৈজন্তী। সে একাই এত বড় বাড়িতে থাকে কারণ তার স্বামী সন্তান কেউ নেই। বৈজন্তীর দেবর অর্থাৎ যার কাছে অবিনাশ এই বাড়িটি বিক্রি করেছিল সে তাকে এই বাড়িতে থাকতে দিয়েছে। এসব শুনে শুনে অবিনাশ বৈজন্তীর বানানো চায়ে চুমুক দেয়। এক চুমুকেই যেন তার পুরো শরীরে শান্তি বয়ে যায়। আর এই চায়ের স্বাদটা তার কাছে একদম তার মৃত স্ত্রীর হাতের বানানো চায়ের মতো লাগছিল। তাই সে আরো 2 কাপ চা খায়। এটা দেখে জয়ন্তী
বা বৈজয়ন্তী অবিনাশকে বলে সে হয়তো চা খেতে ভালোবাসে খুব। অবিনাশ হেসে বলে হ্যাঁ সে চা খেতে ভালোবাসে, কিন্তু কার হাতের চাটা হচ্ছে তার উপর নির্ভর করে চা ভালো লাগে নাকি লাগে না। তার কথা শুনে জয়ন্তী কিছুটা হাসে। তো বৈজয়ন্তীকে এখন থেকে আমরা জয়ন্তী বলেই ডাকবো বলার সুবিধার্থে। তো তারা তো এখানে ভালো মতোই কথাবার্তা বলছিল, কিন্তু সমস্যা হলো অবিনাশরা এখানে যে কাজে এসেছিল, অর্থাৎ ভাড়াটিয়াকে টাকা দিয়ে এই বাড়ি থেকে তাড়ানো, এই কাজটাই অবিনাশ করে না। অবিনাশকে এভাবে পোল্টি মারতে দেখে খুবই অবাক হয় তপন। তবে অবিনাশ তো আনন্দ নিয়ে সেখানে অনেকক্ষণ সময় কাটিয়ে সেখান থেকে চলে আসে। বাইরে এসে তপন এই ব্যাপারে জিজ্ঞেস করলো। অবিনাশ বলে আজ যদি অরূপের মা অর্থাৎ তার স্ত্রী বেঁচে থাকতো তাহলে সেও ওই মহিলার বয়সী হতো, হয়তো সেও জয়ন্তীর মতো সেভাবে বাড়ির দরজা খুলে দিত, তাকে চা খাওয়াতো। আর সে যেহেতু একা মানুষ তাই অবিনাশের একটু খারাপ লেগেছে তার জন্য, তাই সে কিছু বলেনি। তপন এই কথা শুনে সেখান থেকে চলে যায়। অবিনাশ তো তখন কিছুটা হেসে একা একাই বলে বাড়ি তো সে কিনবেই, তবে ভাড়াটিয়া সহ কিনবে। অর্থাৎ অবিনাশ এখন জয়ন্তীর কথা বলছে। আর এর পরের দিনে আমরা দেখি অবিনাশ আর তপন মিলে সকাল সকাল হাজির হয়ে যায় অবিনাশের পুরনো বাড়িতে। তাদেরকে দেখে জয়ন্তী কিছুটা অবাক হয় আর দ্বিধা নিয়ে তাদেরকে চা খেতে বলে। অবিনাশ তো এক পায়ে রাজি হয়ে যায় চা খাওয়ার জন্য। এরপর তারা তিনজন গল্প করতে করতে চা খায়। জয়ন্তীরও এবার অবিনাশের মজার মজার কথাগুলো খুব ভালো লাগতে শুরু করে। রাতে অরূপ তার কাজ শেষ করে বাসায় আসতেই রোজকার মতো শুরু হয়ে যায় ক্যাচাল। এইবার মনি অনেক রেগে আছে, কারণ তার নিজের ছেলে বল্টু তার স্কুলের বান্ধবী ঘটি বলে তাকে অপমান করেছে, যেখানে তার মা মনি নিজেই একজন ঘটি পরিবারে। এটা শুনে অবিনাশ তো হাসতে হাসতে শেষ। অবিনাশরা সবাই বাঙাল, তাই সবসময় অবিনাশ মনিরা ঘটি হয় তাদের নিয়ে মজা নেয়। আর এইবারও তাই। এসব দেখে রোজকার মতো অরূপ হতাশ হয়ে তার বাবার বউয়ের মাঝ থেকে কেটে পড়ে। নাহলে একটু পর দেখা যাবে দুই শ্বশুর বৌমা মিলে এখন তাকে অপমান করা শুরু করবে। দৃশ্য চলে যায় পরের দিন। আমরা দেখি অবিনাশ এবার তপন বাদে তার নাতি বিল্টুকে নিয়ে হাজির হয় জয়ন্তীর কাছে। জয়ন্তী তখন বাজার করার জন্য বাইরে বের হচ্ছিল। সেই সময় সেখানে অবিনাশকে দেখে সে অবাক হয়ে যায়। অবিনাশ হেসে বিল্টুকে পরিচয় করিয়ে দেয় তার সাথে। এরপর জয়ন্তী তাদেরকে ভেতরে নিয়ে যায় আর চা খাওয়ায়। আর এবারও তো অবিনাশ জয়ন্তীর চায়ের প্রশংসায় পঞ্চমুখ। দেখা যায় তারা ধীরে ধীরে একে অপরের সাথে ফ্রি হয়ে উঠেছে, তাই তারা একসাথে বাজার করতে যায়। দুই বুড়ো বুড়ি মিলে অনেক সুন্দর মুহূর্ত কাটায়, যেন দুই তরুণ তরুণী নতুন প্রেমে পড়েছে। আর এই সবকিছু বিল্টু তার ফোনে ক্যাপচার করে নেয়। এদিকে ছুটির দিনেও অরূপকে বাড়িতে বসে কাজ করতে দেখে মনে অরূপের কাছে গিয়ে বসে আর তাকে বলে আজ এতদিন পর তারা দুজন বাড়িতে একা আছে। আজ তো অরূপ মনিকে বিল্টুর মা না ভেবে অরূপের পুরনো গার্লফ্রেন্ড ভাবতে পারে। মনির কথা শুনে অরূপ এবার মনির দিকে তাকায়। মনি সুন্দর করে সেজে গুজে তার সামনে এসে বসে আছে। মাঝে মাঝে অরূপ নিজেকে অনেক লাকি মনে করে মনির মতো এত সুন্দর আর গুণবতী বউ পেয়ে। মনি সারাদিন তাকে যতই ঝাড়াঝাড়ি করুক না কেন, দিন শেষে সে অরূপকে অনেক ভালোবাসে। আর এখানে আমরা মনি আর অরূপের কিছু সুন্দর দৃশ্য দেখতে পাই। তো আপনার কোন জুটির মুহূর্তগুলো কেমন লেগেছে জানাবেন কিন্তু। বৌমার ছেলের জুটি নাকি শ্বশুর আর শ্বশুরের প্রেমিকার জুটি? এরপর একদিন মনির বান্ধবী তাপসী এসে মনিকে তাদের পুরনো বাড়ির কথা জানায়। তাপসী মনিদের পুরনো বাড়ি চেনে, তাই একদিন সেখান দিয়ে আসার সময় শুনতে পায় বাড়িটা এখনো ভাঙা হয়নি, শুধু একজন ভাড়াটিয়া থাকে। মনিরা যেহেতু বাড়ি খুঁজছে তাই এই সুযোগে তাপসী মনিকে তাদের পুরনো বাড়িতে চলে যাওয়ার জন্য আইডিয়া দেয়। মনিও তাপসীর আইডিয়ায় রাজি হয়ে যায়। এরপর অবিনাশ সেখানে আসলে মনি অবিনাশকে ডেকে জানায় বাড়িটার ব্যাপারে। এই সবকিছু শুনে অবিনাশ এমন ভাব করে যে সে কিছুই জানতো না, তাই এই নিয়ে বেশি কথা না বাড়িয়ে সে মনির কথার ভুল ধরতে থাকে। আর তখনই দুজনের মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। এইসব দেখে তো খুব হাসছিল তাপসী। এরই মাঝে মনিদের কাজের লোক এসে জানায় কমলেশ বাবুরা এসেছে, মনির সাথে কথা বলতে চায়। মনি আর অবিনাশ তো ভালো করেই বুঝতে পারে যে কমলেশরা এখানে এসেছে তাদেরকে ফ্ল্যাট ছেড়ে দেওয়ার নোটিশ দিতে, তাই তখন মনি তাদেরকে ঘরে আসতে বলে, কিন্তু কমলেশরা ভেতরে আসে না। মনি তখন তাদের সামনে গিয়ে দাঁড়ায়। কমলেশ তখন সাহস করে মনিকে বলা শুরু করে তারা সোসাইটির সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে ফ্ল্যাটটা বিক্রি করে দেওয়া হবে। মনিদের তো কয়দিনের মধ্যেই এই ফ্ল্যাট ছেড়ে চলে যাওয়ার কথা। তারা যেহেতু যাচ্ছে না, তাই যদি অবিনাশ ফ্ল্যাটের সবার সামনে তার কাছে ক্ষমা চায় তাহলে তারা অবিনাশকে এই ফ্ল্যাটে থাকতে দিবে। শেষের কথা শুনে মনি অনেক বেশি রেগে যায় আর বলে সে কে যে তার মতো একটা মানুষের কাছে বয়স্ক লোক ক্ষমা চাইবে। আর আমরা এই ফ্ল্যাটে থাকবো না, কয়দিনের মধ্যেই চলে যাব। আর তারা 2-3 বার মাথা না ফাটানো পর্যন্ত কারো কাছে ক্ষমা চায় না। এই কথা শুনে সবাই এবার ভয় পেয়ে যায়। মনি আবারও বলে আর যদি কমলেশরা বারবার তাদের ফ্ল্যাটে এসে উত্ত্যক্ত করে তাহলে সে তার শ্বশুরকে বলবে সোসাইটির সবগুলো গাছের টব নিয়ে তাদের সবার মাথা এক এক করে ফাটানোর জন্য। এদিকে বেচারা কমলেশ মনিদের হুমকি দিতে এসে নিজেরাই হুমকি শুনে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ে। মনি এবার রেগে মেগে তাপসীর কাছে আসে আর বলে তার কাছে আর এই সোসাইটিতে থাকা সম্ভব না, তাই তারা আজই তাদের পুরনো বাড়িটা দেখতে যাবে আর ভাড়াটিয়ার সাথে কথা বলে আসবে। আর এই পুরো কথা অবিনাশ লুকিয়ে লুকিয়ে শুনে ফেলে আর সাথে সাথে এটা জয়ন্তীকে কল করে জানিয়ে দেয় যে তার ছেলের বউ আসছে, সে যাতে না
নার্ভাস না হয়, সবকিছু যেন সামলে নেয়। এরপর আমরা দেখি মনি তাপসীকে নিয়ে তাদের পুরনো বাড়িতে চলে যায়। এরপর মনিরা জয়ন্তীর সাথে দেখা করে আর একসাথে বসে গল্পও করে। এখানে জয়ন্তীকে দেখে মনির কিছুটা সন্দেহ হয়, কারণ যেই কয়বার মনি তার শ্বশুর অর্থাৎ অবিনাশের কথা তুলছিল সেই কয়বার জয়ন্তী মুচকি মুচকি হাসছিল। এছাড়া নানা কথাই সে ঘুরিয়ে নিচ্ছিল। এদিকে মনিরা চলে যেতেই জয়ন্তী সাথে সাথে অবিনাশকে কল করে আর জানায় যে মনিরা চলে গেছে আর সে সব সামলে নিয়েছে। এরপরই জয়ন্তী আস্তে আস্তে করে অবিনাশকে সব গল্প বলতে থাকে আর দুজন মিলে হাসতে থাকে। এদিকে মনি বাড়িতে আসতেই অবিনাশ তাড়াতাড়ি করে জয়ন্তীর কল কেটে দেয় আর স্বাভাবিক থাকার জন্য কবিতা বলতে থাকে। কিন্তু মনি তো দেখে নিয়েছিল যে অবিনাশ কারোর সাথে ফোনে আলাপ করছিল। অবিনাশ তো কোনো মতে সেখান থেকে কেটে পড়ে। এইবার মনির সন্দেহ আরো বেশি গাঢ় হতে শুরু করে, তাই সে সাথে সাথে তাপসীকে কল করে সব জানায়। এসব শুনে তাপসী তো হেসে বলে তার শ্বশুর কি প্রেমে পড়েছে নাকি, বিষয়টা তো অনেক ইন্টারেস্টিং। মনি বলে কাল থেকে তাদের গোয়েন্দাগিরি শুরু করতে হবে। পরের দিনে অবিনাশ নতুন শার্ট প্যান্ট পরে সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে বেরিয়ে যায়। মনি তো এটারই অপেক্ষা করছিল। অবিনাশ বের হতেই মনি তাড়াতাড়ি করে তাপসীকে কল দেয়, সেও অবিনাশের পিছু পিছু বেরিয়ে যায়। এরপর মনির সন্দেহই ঠিক হয়, তার শ্বশুর প্রেম করছে, তাও জয়ন্তীর সাথে। অবিনাশ তো ট্যাক্সি করে গিয়ে জয়ন্তীকে উঠিয়ে এরপর তাকে বাড়িতে ড্রপ করে দেয়। এই সব কিছু দেখে তো মনি আর তাপসীর মুখ হা হয়ে যায় যে এসব তারা কি দেখছে। রাতে মনি অবিনাশের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে অবিনাশের কান্নার আওয়াজ শুনতে পায়। সাথে সাথে মনি সেখানে দাঁড়িয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে থাকে যে অবিনাশ তার মৃত স্ত্রীর ছবি হাতে নিয়ে কান্না করছে আর একা একাই কথা বলছে। তখন আমরা দেখি অবিনাশের স্ত্রী আর জয়ন্তীর মুখের অনেক মিল, আর এর জন্যই হয়তো এই বয়সে এসে অবিনাশ জয়ন্তীর কাছে তার স্ত্রীর মতো দায়িত্ববান ভালো একজনকে পেয়ে তাকে সঙ্গী করার সিদ্ধান্ত নিয়েছে। আসলে মানুষের যতই ছেলে ছেলের বউ থাকুক না কেন, বৃদ্ধ বয়সে হাতে হাত রেখে মনের কথা খুলে বলার জন্য হলেও মানুষের সঙ্গ প্রয়োজন। আর সেই কথা চিন্তা করেই হয়তো তারা দুজন এখন দুজনকে সময় দিচ্ছে। এর পরের দিন অবিনাশ যখন আবারও জয়ন্তীর কাছে যায়, এইবার মনি একা গিয়ে তাদের পেছনে লুকিয়ে থাকে আর তাদের কথা শুনতে থাকে। মনি যতই লুকিয়ে থাকার চেষ্টা করুক না কেন, আমরা দেখি অবিনাশ কিছুটা আন্দাজ করতে পেরেছে, তাই সে মুচকি হেসে সেখান থেকে চলে যায়। মনিও তখন লুকিয়ে বেরিয়ে যেতে নিলে সে পা পিছলে ভুলে জয়ন্তীর সামনে চলে আসে। জয়ন্তী হঠাৎ মনিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। মনি তখন কোনো মতে দৌড়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে সে আরেকবার দৌড়ে জয়ন্তীকে জিজ্ঞেস করে সে ঘটি না বাঙাল। জয়ন্তী অবাক হয়ে শুধু বলে বাঙাল। এটা শুনে মনি হেসে সেখান থেকে দৌড়ে চলে যায়। জয়ন্তী তো এখানে বোকা হয়ে তাকিয়ে থাকে। এরপর সে বাসা আসার পর তাপসীকে সবকিছু বলে। মনি ভাবে হয়তো অবিনাশ মনিকে দেখেনি, তাই অবিনাশ আবারও সেজেগুজে বেরিয়ে যেতে নিলে মনি অবিনাশের কাছে আসে আর বলে আজকাল সে সারাক্ষণ বাইরে বাইরে থাকছে, কি ব্যাপার? জবাবে অবিনাশ বলে বৌমা একটা কথা মাথায় রেখো, ফলো করা মানে হচ্ছে পিছু নেওয়া, আর পিছু নিতে গেলে পেছনেই থাকতে হয়, আর তার জন্য মনি সবসময় তার পেছনেই পড়ে আছে। অবিনাশের এই কথা শুনে মনি এবার বুঝে যায় যে অবিনাশ সব জেনে গেছে যে মনি তার পিছু নিয়েছে। তাই সে অবিনাশকে ডেকে বলে এখন যেহেতু দুজনই দুজনের ব্যাপারে জেনে গেছে, তাই মনির এখন একটা কথা বলার আছে, আর মনি তাকে সব খোলামেলা ভাবে বলতে চায়। অবিনাশ বলে হ্যাঁ, তার সবকিছুই খোলাখুলি বলা উচিত। এবার মনি সিরিয়াস হয়ে বলে সে জানে অবিনাশ সমাজের কথা চিন্তা করে না, কিন্তু অরূপ সবসময় সমাজের কথা আগে চিন্তা করে। তাই অবিনাশ যার সাথে দেখা করতে যাচ্ছে তার সম্পর্কে আগে ভালো করে জেনে শুনে তারপর যাতে দেখা করে, আর এরপর কিন্তু তাদের দুজনের সম্পর্ককে একটা নাম দিতে হবে। অবিনাশ এবার অবাক হয়ে জিজ্ঞেস করে কি নাম? তখন মনি বোঝায় সে বিয়ের কথা বলছে, অর্থাৎ অবিনাশ আর জয়ন্তীর যদি মত থাকে তাহলে তারা দুজন যাতে তাড়াতাড়ি বিয়ে করে নেয়। এদিকে আমরা দেখি বিয়ের কথা শুনে অবিনাশ তো লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে আবারও জয়ন্তীর কাছে আসে। জয়ন্তী অবিনাশকে অনেক যত্ন করে। এইবারও অবিনাশ আসতেই জয়ন্তী বেশ যত্ন করে চা বানিয়ে তাকে দেয়, আর অবিনাশ তো পুরোটা সময় জয়ন্তীর দিকেই তাকিয়ে থাকে, একেবারে বলে না পাগল হয়ে গেছে প্রেমে, সেই অবস্থা। সে ভাবতে থাকে জয়ন্তী তার স্ত্রী হলে কতই না ভালো হতো, সে তার কত খেয়াল রাখবে, আর তারা দুই বুড়ো বুড়ি একসাথে সারা রাত গল্প করে কাটিয়ে দিবে। এসব ভাবতেই তার ভীষণ ভালো লাগছিল। অন্যদিকে আজকাল অরূপ খেয়াল করে তার বাবা অর্থাৎ অবিনাশ আর মনির এখন আর তেমন ঝগড়া লাগছে না। বাড়িটা কেমন নীরব হয়ে থাকে সব সময়, দুজনের কথায় কথায় তর্কাতর্কি করছে না। আর এটা নিয়েও এবার টেনশন হচ্ছে অরূপের। বোঝো অবস্থা, দুই বাবা বউ মিলে ঝগড়া করলেও টেনশন হয়, আবার না ঝগড়া করলেও আরো টেনশন হয় তার। অরূপের কাছে বউ আর বাবার সারাদিনের ক্যাচালটা হচ্ছে কীর্তনের মতো। একজন কীর্তনের সুর ধরলে অপরজন কীর্তন গাইতে থাকে, এভাবেই চলে কীর্তনের পর কীর্তন। তবে একটু পরেই দেখা যায় অবিনাশ মনির রান্না খেয়ে ঘটি বলে একটা খোঁচা দেয়, আর অমনি মনিও জবাব দিয়ে দেয়। এটা দেখে এবার একটু স্বস্তি পায় অরূপ, না সব ঠিকই আছে তাহলে।
সবাই মিলে ডাইনিং এ খেতে বসে। তখন মনি অবিনাশকে টিটকারি করে বলে তাকে এবার সে একটা বিয়ে করিয়েই ছাড়বে, আর বাঙালি দেখে একটা বউ এনে দেবে। আর তখন অবিনাশ তার বাঙালি বউয়ের হাতের রান্না খাবে, তার আর ঘটির হাতের রান্না খেতে হবে না। এ কথা শুনে অবিনাশ হেসে বলে এটা হলে তো মন্দ হয় না। এসব কথা শুনে অরূপ ভাবে হয়তো তারা দুজন মজা করছে, কিন্তু পর মুহূর্তেই অবিনাশ বলে এবার সে একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, আর সেটা এখন সে তাদেরকে জানাতে যাচ্ছে। মনি তো বুঝতে পারে অবিনাশ কি নিয়ে কথা বলবে, তাই সে বিল্টুকে সেখান থেকে ঘরে পাঠিয়ে দেয়। এবার অবিনাশ বলেই ফেলে যে সে বিয়ে করতে চলেছে, আর প্রথমবার অরূপ তার নিজের বাবার বিয়ে খেতে চলেছে। এই বলে অবিনাশ সেখান থেকে চলে যায়। মনি তো জানতো অবিনাশ দ্রুতগামী, কিন্তু বিয়ের কথা বলা মাত্রই সে এখনই বিয়ে করতে চাইবে সেটা তো সে কল্পনাও করেনি। তাই একটু অবাকই হয় সে, আবার খুশিও হয়। আসলেই শ্বশুর আর বৌমার মধ্যে সারাক্ষণ ক্যাচাল লেগে থাকলেও তাদের দুজনের মধ্যে টানটা কিন্তু ছিল অনেক, যা তারা প্রকাশ করত কম। তো এদিকে আবার বাবার কথা প্রথমে মজা বলে উড়িয়ে দেয় অরূপ, আর একটু পরেই মনির দিকে তাকিয়ে তখন অরূপের টনক নড়ে যে অবিনাশ যা বলেছে সব সত্য। এবার অরূপ নিজেকে আর বিশ্বাস করতে পারছে না যে তার বাবা এই বয়সে বিয়ে করতে যাচ্ছে। এরপর অরূপ অনেকক্ষণ ভেবে চিনতে এবার সাহস করে অবিনাশের কাছে যায়। এইসব বিয়ে করার চিন্তা করার জন্য চেঁচামেচি করতে থাকে তার সাথে, কিন্তু অবিনাশ তো অরূপের কোনো কথাতে পাত্তাই দিচ্ছিল না। সে জয়ন্তীকে বিয়ে করবে মানে করবে, তাতে তার ছেলেও আটকাতে পারবে না। অবিনাশের মতে এখন সে বিয়ে না করলে সে বিগড়ে যেতে পারে। বাবার এসব ধরনের কথা শুনে তো অরূপের এবার মাথা ঘোরানো শুরু করে দেয় যে এসব সে কি বলছে। এরপর আর কি করার, মনি অরূপকে বুঝিয়ে সুঝিয়ে জয়ন্তীর কাছে নিয়ে আসে। তবে অরূপ জয়ন্তীকে দেখে একটুও খুশি ছিল না, তবে তাকে সেখানে তেমন একটা পাত্তাই দেওয়া হয় না। মনি আর অবিনাশ মিলেই জয়ন্তীর সাথে গল্প শুরু করে দেয়। এরই মাঝে দেখা যায় কমলেশ বাবু আর ওই ফ্ল্যাটের একজন মহিলা মিলে অবিনাশদের ফ্ল্যাটে আসে। তবে এবার ফ্ল্যাট নিয়ে কিছু বলতে আসে না। কমলেশকে দেখে অরূপ তাদের কাছে এগিয়ে যায়। কমলেশ জানায় তারা এখানে আজকে ফ্ল্যাট নিয়ে কথা বলতে আসেনি। কালকে এই ফ্ল্যাটের সামনে দিয়ে যাওয়ার সময় তাদের পাশের ফ্ল্যাটের দাস তাদের ঝগড়া শুনে দরজার সামনে থেমে যায়। এরপর নাকি সে শুনতে পায় তাদের ঘরে অবিনাশ বাবুর বিয়ে নিয়ে কথা হচ্ছিল। অরূপ এবার অবাক হয়ে যায়, তবে কিচ্ছু বলে না। কমলেশ আবার বলে কদিন ধরে পাড়ার লোক খেয়াল করছে অবিনাশ কোন মহিলার সাথে ঘুরে বেড়াচ্ছে, আবার এখন বিয়ের কথা চলছে। এই বয়সে এগুলো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এদিকে এই কথা শুনে মনি এবার এগিয়ে আসে আর বলে আমার শ্বশুর বিয়ের কথা ভাবছে, তাতে কমলেশের বাবার কি? তার বাবার টাকায় তো আর বিয়ে করছে না। এরকম আরো অপমান করে মনিরা মিলে কমলেশদের সেখান থেকে বের করে দেয়। এখানে আমরা বুঝতে পারি সারাদিন শ্বশুর আর ছেলের বউ মিলে যতই ঝগড়া করুক না কেন, বাইরের লোক এসে যদি অবিনাশকে কেউ কিছু বলে তাহলে মনি তাদেরকে একদম ধুয়ে দেয়। আবার অবিনাশও বৌমার সাথে সারাক্ষণ টিটকারি মারলেও সবসময় মনিকেই ঝগড়াতে জিতিয়ে দিত। এটাই আসল বিষয়, যে যত যাই হোক আপন তো আপনই। এরই মাঝে সবকিছু ঠিকঠাক করে অবশেষে ইতিহাসের সব থেকে আশ্চর্য ঘটনা ঘটেই যায়, অর্থাৎ অবিনাশ আর জয়ন্তীর বিয়েটা খুব অল্প মানুষ নিয়ে করা হয়, যারা শুধু পরিচিত তাদের নিয়ে। সেদিন তো মনিও অনেক খুশি ছিল। এরকম একটা কাজে মনি মোটেও লজ্জা পাচ্ছিল না, কারণ সবারই জীবন আছে, সবারই সঙ্গী দরকার। মনি অরূপকেও বুঝিয়ে সুঝিয়ে রেখেছে। তবে যতই সে বাবার বিয়ে মানুক, জয়ন্তীকে অরূপ কখনো নিজের মা ভাবতে পারবে না। অবিনাশ আর জয়ন্তীর রেজিস্ট্রেশনের কাজ শেষ হওয়ার পরে এবার মালা বদল আর সিঁদুর দানের পর্ব শুরু হয়। এই সময়টা জয়ন্তী অনেক বেশি ইমোশনাল আর আবেগপ্রবণ হয়ে ওঠে। এরপরই বিয়ের সব কাজ সম্পন্ন হয়, সবাই মিষ্টি মুখ করে। পুরোটা সময় অরূপ দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে দেখছিল, কিচ্ছু বলছিল না। রাতে অবিনাশ তার রুমে বসেছিল, তখন জয়ন্তী সেখানে আসে আর অবিনাশের পাশে বসে। জয়ন্তী অবিনাশের জন্য মিষ্টি দই লুকিয়ে এনে তাকে খাওয়ায়। অবিনাশ এতদিন পর মিষ্টি দই পেয়ে অনেক মজা করে খায় আর বলে তার বৌমা তাকে মিষ্টি দই খেতে দেয় না, সুগার বাড়বে এই কথা বলে। জয়ন্তী বলে মনি তাকে মিষ্টি দই খেতে দেয় না, কারণ তার ভালোর জন্য। তার এমনিতেই ডায়াবেটিস বেশি, মিষ্টি খেলে তো আরো বাড়বে। মনি অবিনাশের ভালো চায় দেখেই তো খেতে দেয় না। এটা শুনে অবিনাশ কিছুটা চিন্তা করে দেখে, হ্যাঁ তাই তো, জয়ন্তী তো ভুল কিছু বলেনি। এদিকে পরের দিন এই বিয়ের খবর ছড়িয়ে যায় পুরো সোসাইটিতে। সবাই এটা নিয়ে ছিছি করতে থাকে। কমলেশরা মিলে একটা মিটিংও করে আর সিদ্ধান্ত নেয় যে করেই হোক এমন একটা পরিবারকে এই সোসাইটিতে রাখা যাবে না। সবাই তাতে সায় দেয়। এদিকে সকালবেলা জয়ন্তী সবার জন্য চা করে নিয়ে আসে। অবিনাশ ও জয়ন্তীর চা খেয়ে প্রতিবারের মতো অনেক প্রশংসা করে, তবে অরূপ কারোর সাথে কোনো কথা বলছিল না। জয়ন্তী অরূপকে চা দিলে অরূপ চা না খেয়েই সেখান থেকে চলে যায়। এটার জন্য জয়ন্তীর কিছুটা মন খারাপ হয়। রাতে অরূপ বাড়ির দরজার সামনে এসে দেখে রুমের ভেতর থেকে মনি আর অবিনাশের ঝগড়ার আওয়াজ শোনা যাচ্ছে, আর সেটাই কান পেতে শোনার চেষ্টা করছে পাশের ফ্ল্যাটের একজন মহিলাটা অরূপকে দেখে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। অরূপ তখন ভেতরে গিয়ে দেখে অবিনাশ সমানে তর্ক করে যাচ্ছে। জয়ন্তী তখন অরূপকে আসতে দেখে তাকে পুরো ঘটনা বলে। সকালবেলা অরূপ মনিকে বলে গিয়েছিল অরূপের চা যাতে মনি বানায়।
আর অবিনাশের চা জয়ন্তী বানাবে। এখন এই কথা শুনে অবিনাশ চেঁচামেচি করতে থাকে। খেতে হলে একজনের হাতের চাই খেতে হবে। অবিনাশের চেঁচামেচি শুনে মনি বুঝতে পারে জয়ন্তী অবিনাশকে বলেছে অরূপের কথাটা। তখন মনি রেগে জয়ন্তীকে বলে তার তো জানা ছিল না। জয়ন্তী সব কথা তার বরকে গিয়ে বলে বেড়ায়। জয়ন্তী তখন হেসে বলে তো সব কথা সে তার বরকে শেয়ার করবে না তো কাকে করবে। তার এই পাল্টা জবাব শুনে অবিনাশ তো হেব্বি খুশি। মনি এবার সরু চোখে তাকিয়ে বলে চ্যাটার্জি বাড়ির হাওয়া দেখি এখন জয়ন্তীর গায়ে লেগে গেছে। জয়ন্তী আর কিচ্ছু বলে না। আর এই বিষয়টা নিয়ে সেই দুপুর থেকে রাত পর্যন্ত দুই শ্বশুর বৌমার ঝগড়া চলছে। আর মনি এই ঝগড়ার কালপিট বানাচ্ছে জয়ন্তীকে। সবকিছু শুনে অরূপের হতাশ হওয়া ছাড়া আর কিছুই করার নেই। আর কিছু না বলেও অবশেষে এখানে অরূপকে অপমানিত হতে হয়। সবার কাছে সে খারাপও হয়ে যায়। এর পরের দিনই কমলেশ বাবু তার কমিটি নিয়ে হাজির হয় অবিনাশদের বাড়িতে। আর এইবার সে তাদেরকে এই ফ্ল্যাট ছেড়ে সরাসরি চলে যেতে বলে। তবে এবারও বউ আর শ্বশুর মিলে সবাইকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। রাতের বেলা মনি অরূপের কাছে এসে বলে তার কাছে একটা প্ল্যান আছে। অরূপ কি প্ল্যান এটা জানতে চাইলে মনি বলে তারা চাইলে তাদের বাবা অর্থাৎ অবিনাশের বিয়ের গিফট হিসেবে তার পুরনো বাড়িটা আবার কিনে গিফট করতে পারে। অরূপ বলে বাড়ি কেনার জন্য তারা টাকা কই পাবে? তখন মনি বলে অর্ধেক টাকা তারা এই ফ্ল্যাট বিক্রি করে পাবে আর বাকি টাকা তারা লোন নিবে। এই কথায় প্রথমে অরূপ রাজি হয় না। পরের দিন অরূপের অফিস থাকা সত্ত্বেও মনি অরূপকে নিয়ে জোর করে বিল্টু ঘোষের কাছে যায়। মূলত যার কাছে বাড়িটা বিক্রি করে অবিনাশরা ফ্ল্যাটে উঠেছিল তার কাছে। তবে এইবার বিন্টু মনিদের কাছে বাড়ি বিক্রি করতে চায় না। মনিরা পুরো টাকা একসাথে দিতে চাইলেও সে জানায় সেই বাড়ি তাদের কাছে বিক্রি করবে না। কারণ জানতে চাইলে বিন্টু বলে তার ভাইয়ের বউ তার শ্বশুরকে এই বয়সে বিয়ে করে তাদের ঘোষ পরিবারের নাক ডুবিয়ে দিয়েছে, তাই সে তাদের কাছে বাড়ি বিক্রি করবে না। এই কথা শুনে মনি তো বেশ রেগে যায় আর এক প্রকার জোর করেই সে বাড়িটা কিনতে চায়। এদিকে অরূপের অফিসের লেট হয়ে যাচ্ছিল, তাই সে টেনশন করছিল। কিন্তু মনি সেটা পাত্তা না দিয়ে লোকটার সাথে ঝগড়া করতেই থাকে। আর এক পর্যায়ে বিন্টু জানায় সে তাদের কাছে বাড়িটা বিক্রি করবে, তবে শর্ত হচ্ছে এক সপ্তাহের মধ্যে তাদেরকে পুরো টাকাটা দিতে হবে। এ কথা শুনে অরূপ তো ভীষণ অবাক হয়ে যায়, কারণ এতগুলো টাকা এত কম সময়ে জোগাড় করা অসম্ভব। কিন্তু মনি অরূপকে থামিয়ে বিন্টুকে বলে যে ঠিক আছে, তারা এক সপ্তাহের মধ্যে পুরো টাকা দিয়ে বাড়িতে ঢুকবে। এটা শুনে অরূপ অবাক হয়ে যায় যে তারা এত টাকা কিভাবে পাবে। রাতে অরূপ এসব নিয়েই চিন্তা করছিল। তখন মনি তার সবগুলো স্বর্ণ নিয়ে এসে অরূপকে বলে এই স্বর্ণগুলো বিক্রি করলে তারা বাড়ি কেনার কিছু টাকা পেয়ে যাবে। এই কথা শুনে অরূপ কিছুতেই রাজি হয় না। অন্যদিকে সেখান দিয়ে যাওয়ার সময় জয়ন্তী অরূপদের কথা শুনে দাঁড়িয়ে যায় আর ধীরে ধীরে সব শুনে ফেলে বাড়ির ব্যাপারে। পরের দিন সকালে বাড়িতে আবারও ঝামেলা লাগে। মনি এবার জয়ন্তীকেও অনেক কথা শোনায়। আবার অরূপ চিনি ছাড়া চা খায় দেখে জয়ন্তী যত্ন করে চিনি ছাড়া চা বানিয়ে অরূপকে দেয়, কিন্তু অরূপ তখনও চাটা খায় না। এসব নিয়ে জয়ন্তীর অনেক খারাপ লাগতে শুরু করে, তাই অজান্তেই রাতে জয়ন্তী বসে কান্না করছিল। তখন অবিনাশ তার কাছে এসে বুঝতে পারে অরূপের ব্যবহারের জন্য সে মন খারাপ করেছে। অবিনাশ তখন জয়ন্তীর পাশে বসে তাকে বোঝায় যে এই বয়সী ছেলেরা যদি দেখে তার বাবা এত বুড়ো বয়সে বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছে, তাহলে কারোরই সহজে মানিয়ে নেওয়াটা সম্ভব না। আর অরূপেরও তাই। তবে অরূপ খারাপ ছেলে না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। অবিনাশের কথায় মন কিছুটা ঠিক হয় জয়ন্তীর। আর এবার সে একটা সিদ্ধান্ত নেয়। পরের দিন দেখা যায় মনি ঠিক করে সেইবার একা গিয়ে বিন্টুর কাছে রিকোয়েস্ট করবে বাড়ির জন্য। তবে মনি বিন্টুর দোকানের কাছে যেতেই হঠাৎ সে পরিচিত কারো কণ্ঠ শুনতে পায়। এরপর সে উকি দিয়ে দেখে সেখানে বিন্টু আর জয়ন্তী বসে আছে। জয়ন্তী এখানে বিন্টুকে অবিনাশের বাড়িটা তার অর্থাৎ জয়ন্তীর নামে লিখে দিতে বলে। বিন্টু তো এটাতে রাজি হয় না। জয়ন্তী এবার বিন্টুকে হুমকি দিয়ে পুলিশ কেস করার কথা বলে, কারণ বিন্টু অনেক বেআইনি কাজ করে, যেটা ধরা পড়লে বিন্টুর ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এছাড়াও জয়ন্তীর আগের হাজবেন্ডের সব সম্পত্তি বিন্টুরা ছিনিয়ে নিয়েছে। আর তাই এখন জয়ন্তী বিন্টুর কাছে অবিনাশের বাড়িটা পাওয়ার জন্য রিকোয়েস্ট করছে। এর মানে আমরা বুঝতে পারি জয়ন্ত ওই দিন মনি আর অরূপের কথা শোনার পর সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজে বিন্টুর সাথে কথা বলবে, আর তার আগের স্বামীর সম্পত্তির বদলে সে বিন্টুর কাছে অবিনাশের সম্পত্তি চাইবে। এরপর সেটা সে অরূপের নামে করে দিবে, কারণ অরূপকে জয়ন্তী তার ছেলে হিসেবে দেখে। এই সব কিছু শুনে মনি এবার আর লুকিয়ে থাকতে পারে না। জয়ন্তীর সামনে যায় আর বিন্টুর মতো খারাপ লোকের সাথে এরকম রিকোয়েস্ট করে কথা বলতে মানা করে। এরপরই রাতের বেলা মনি গিয়ে অরূপকে বাড়ির দলিলটা দেয় আর জয়ন্তীর সব ঘটনা খুলে বলে। এ কথা শুনে অরূপও অনেক অবাক হয়। আর তখনই জয়ন্তীর কাছে গিয়ে বলে তার নামের কোনো বাড়ি সে চায় না। এবার মনি অরূপকে ধমক দেয়। জয়ন্তী বলে সে অরূপকে তার নিজের ছেলে ভেবে বাড়িটা তার নামে লিখে দিয়েছে। কয়দিন পরেই তারা বুড়ো বুড়ি পরপারে চলে যাবে, তাই সে চায় অরূপ তার বউ সন্তান নিয়ে সুখে থাকুক। এবার অরূপ বুঝতে পারে যে শুধু আপন মা হলেই মা হয় না, মায়ের মতো ভালোবাসা সৎ মায়ের থেকেও পাওয়া যায়। এরপর আমরা দেখি অবিনাশরা তাদের পুরনো বাড়িতে শিফট হয়ে যায়। পুরো বাড়ি মনি নিজের হাতে সাজায়, সবকিছু ঠিক করে। পুরনো বাড়িতে একটা মডার্ন ছোঁয়া আনে। অবিনাশ তো তার পুরো বাড়ির দেয়াল ছুঁয়ে ছুঁয়ে দেখতে থাকে। সবাই মিলে কয়দিনের মধ্যে পুরো বাড়িটা গুছিয়ে ফেলে। তাদের সবার সময় এখন বেশ ভালোই চলছে। অরূপে এবার জয়ন্তীকে যথেষ্ট সম্মান করে। অবিনাশও তার পুরো পরিবারকে খুশি দেখে নিজেও শান্তিতে ঘুমাতে পারে। তবে কিছুদিন ধরেই মনি খেয়াল করছে জয়ন্তী কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। এছাড়াও সে বেশ কয়েকবার মাথা ঘুরে পড়ে গেছে, তার বমিও হয়েছে। এসব দেখে তো মনির মাথায় অন্যরকম কিছু ঘুরপাক খায়। আবার বিষয়টা ভাবতেও বেশ অদ্ভুত লাগতে শুরু করে।
তাই সে টেস্ট করার জন্য জয়ন্তীকে টক খাবার এনে দেয়। আর টক দেখে তো জয়ন্তী খুশি হয়ে সাথে সাথে খাওয়া শুরু করে। এবার মনি বিষয়টা একদম সিরিয়াসলি নেয় আর সাথে সাথে তাপসীকে কল করে জানায় যে তার শাশুড়ি প্রেগনেন্ট। এই কথা শুনে তো তাপসীর কাছে আরো বেশি ইন্টারেস্টিং লাগতে শুরু করে ব্যাপারটা। আর এটা বোঝার পর থেকে মনি তার শাশুড়ির আরো বেশি খেয়াল রাখা শুরু করে। সে জয়ন্তীকে তেমন কোনো কাজই করতে দিত না। এদিকে এসব দেখে জয়ন্তী অবাক হয় যে মনি তাকে কাজ কেন করতে দিচ্ছে না। তবে মনি তাকে যা যা বলতো তার কিছুই সে বুঝতে পারতো না। একদিন সে জয়ন্তীকে কাজ করতে দেখে তার হাত থেকে কাজটা নিয়ে তাকে রুমে গিয়ে বিশ্রাম নিতে বলে। জয়ন্তী তো অবাক হয়ে চলে যায়। তবে কিছুক্ষণ পরেই কিছু পড়ার আওয়াজ শুনে মনি দৌড়ে সেখানে আসে। দেখা যায় জয়ন্তী আবারও অজ্ঞান হয়ে পড়ে গেছে। এবার বাড়িতে ডাক্তার ডাকা হয়। জয়ন্তীর জ্ঞান ফেরে। এদিকে মনি তো খুশিতে গদগদ করছে শাশুড়ির প্রেগনেন্সির কথা ডাক্তারের মুখ থেকে শোনার জন্য। তবে তা শোনার আগেই মনি এবার নিজেই অজ্ঞান হয়ে পড়ে যায়। অরূপ তো তাড়াতাড়ি করে মনিকে ধরে ফেলে। এরপর মনি তার চোখ খুলে দেখতে পায় ডক্টর তার চেক আপ করছে। তবে সে এবার নিজের চিন্তা বাদ দিয়ে ডাক্তারকে বলে সে কেন সবাইকে এখনো খুশির খবর দিচ্ছে না। কেউ তো কিচ্ছু বুঝতে পারে না। তখন ডাক্তার বলে জয়ন্তীর শারীরিক দুর্বলতার ঘুম না হওয়ার কারণে সে মাথা ঘুরিয়ে বারবার পড়ে যায়। এছাড়া আর কোনো সমস্যা নেই। এটা শুনেই সকল হাসি মিলিয়ে যায় মনির। তাহলে সে যা ভেবেছিল তা না। কিন্তু এর পরেই ডাক্তার যেটা বলে সেটা শুনে সবার মুখ হা হয়ে যায়। মানে জয়ন্তীর দুর্বলতার কারণে বারবার অজ্ঞান হলেও মনির অজ্ঞান হওয়ার লক্ষণ দেখে ডাক্তার চেক আপ করে ফাইনাল হয় যে মনি প্রেগনেন্ট। একথা শুনে তো সবাই বেশি অবাক হয়ে যায়, এমনকি মনি নিজেও। সে এতদিন বুঝতেই পারেনি সে প্রেগনেন্ট। উল্টো সে তার শাশুড়িকে প্রেগনেন্ট ভেবে এতদিন তার দেখাশোনা করে এসেছে। এদিকে এই খবরের পর তো বাড়ির মানুষের খুশির কোনো শেষই নেই। তবে অরূপ তো চিন্তায় পড়ে যায়। এমনিতেই বাড়ির এই কয়জন মিলে তার মাথা গিলে খায়। আরেকজন আসলে না জানি কি হয়। অন্যদিকে তখনও শ্বশুর আর বৌমার তর্কাতর্কি লেগে যায় ভোটাভুটি নিয়ে। অবিনাশ মনিকে তখন খোঁচাতে থাকে ভোটে না জেতা নিয়ে। মনিও পাল্টা জবাব দিতে থাকে। আর এইসব দেখে জয়ন্তী বসে বসে হাসছিল। অবশেষে পরিপাটি একটা পরিবারের মিষ্টি খুনসুটি দ্বারাই শেষ হয় আমাদের আজকের গল্প। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।